আজ মহিলাদের আসরে আমরা এমন একজনকে সঙ্গে পেয়েছি যার একটা নাম আছে, নামেতেও তিনি স্বনামধন্যা, আবার নামকরণ করা হয়েছে তাকে যে নামে, তাতেও তিনি স্বনামধন্যা, তাতেও তিনি ধন্য আমাদের কাছে, এবং আমরাও তাকে পেয়ে এবং তার এই অন্য পরিচয় পেয়ে কিন্তু আরও অনেকে ধন্য। তিনি হলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়, যিনি অনেকের কাছে বা আমাদের কাছেও জেল জননী নামে পরিচিত। দিদি, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনার এই কাজের পরিচয়টা দিয়েই কথাটা শুরু করব, কেননা এটার প্রশ্ন অনেক আমাদের মধ্যে রয়েছে, যেগুলো অনেক দিন ধরে ভেতরে ঘুরপাক খাচ্ছে। আজকে আপনাকে সামনে পেয়ে সেগুলো করে ফেলতে ইচ্ছে করছে। প্রথমে যেটা জিজ্ঞেস করতে চাইব যে এই যে জেল জননী, এই নামটার পিছনে একটা বিরাট ঘটনা আছে। এই ঘটনার শুরু এবং এটার পর্যন্ত পৌঁছনো, সেটা যদি একটু আপনার কাছ থেকে শুনতে পাই। যদিও শুরু করেছিলাম 2007 সালে, কিন্তু এটা একটা এত মানে মনে হয় একটা যুগ যেন পেরিয়ে এসছি। আর জেল জননী আমি একদিনে হইনি, সময় লেগেছে। প্রথমে আমি ম্যাডামই ছিলাম, তারপরে আস্তে আস্তে মা হয়েছি। আর অদ্ভুতভাবে শুধু আমার গ্রুপও বলবো না, যারা পারফর্ম করে তারা যে শুধু মা ডাকে তা না। আমি অজানা অচেনা ছেলেমেয়েরা যারা হয়তো অন্য জেলে আছে, আমি হয়তো জলপাইগুড়ি গেলাম, হয়তো গেলাম জেলে ওদের সঙ্গে একটু দেখা করতে, হয়তো কেউ একজন আমাকে চেনে, কিন্তু ওখানে সবাই মা বলে ডাকে, কোনো কারণ নেই। কিন্তু আমি কিন্তু ওদের জন্য কিছুই করিনি। তো ওই আর মানে আমার নামের মতো আর কি, এদিকে বয়ে গেছে, হয়তো নামটাও বয়ে গেছে, অলকানন্দার স্রোত। হ্যাঁ, ওইভাবে। হ্যাঁ, আমি তো নিজে থেকে গিয়ে এটা শুরু করিনি। আমি আন্তর্জাতিক মহিলা দিবসে গিয়েছিলাম, তখন মেয়েদের যে জেলটা, সেটা প্রেসিডেন্সিতেই একটা ফিমেল ওয়ার্ড আলাদা ছিল। ঠিক 1 বছর পরে ওটা ওদের একটা আলাদা মহিলা সংশোধনাগার হলো আলিপুর। তার আগে ওরা একই এর মধ্যে ছিল। তো সেই সূত্রেই আমার প্রেসিডেন্সি জেলে যাওয়া, নইলে পরের বছর গেলে কিন্তু আমি ছেলেদের দেখতামও না। ঢুকেই আমার একটু অবাক লাগলো যে জেলও কি এরকম হয়, এত খোলা জায়গা, মাঠ, গাছ। আমার কাছে জেলটা সিনেমায় যেরকম দেখি ওরকম একটা আইডিয়া আর কি। আপনি বলার আগে আমার কাছেও সেটাই ছিল, আপনি বললেন বলে ধারণাটা অন্যরকম। না, সেল একটা কিরকম অন্ধকার অন্ধকার ওরকম না, কিছু আছে সেরকম হয়তো, কিন্তু বাকিটা ওরকম না। আর ওরা ওয়ার্ডে ওরা একসঙ্গে থাকে, অনেকে, সবাই যে একা থাকে তা না, সেটা কেউ কেউ হয়তো, কিন্তু সবাই না। তো এনিওয়ে আমি যখন তাড়াহুড়ো করে ঢুকলাম, ওখানে মেয়েরা ছোট্ট একটা অনুষ্ঠানও করলো। তাছাড়া আমরা যারা গেস্ট ছিলাম একটু বক্তৃতা টক্তৃতা যেরকম হয় একটা প্রোগ্রাম, আর ওরা নাচ টাচ করেনি, একটু আবৃত্তি করলো, একটু একটা গান গাইলো, ওরকম। তারপরে যখন শেষ হয়ে গেছে, তখন মেয়েরা গিয়ে, তখন যিনি মন্ত্রী ছিলেন এবং আইজি ছিলেন মিস্টার বিটি শর্মা, তাকে ওরা বললো যে আমাকে রিকোয়েস্ট করতে, যে ওরা একটু নাচ শিখতে চায় আমার কাছে, মেয়েরা। তা আমাকে জিজ্ঞেস করলেন যে ওরা তো শিখতে চাইছে, আপনি কি ওদের শেখাবেন? তাহলে হ্যাঁ ঠিক আছে, শেখাবো। আমি তো ভেবেছি একটা ওয়ার্কশপ মতো করব, 2-3 মাসের হয়তো একটা ওয়ার্কশপ করব বা কিছু। আমি যে সারা জীবনের জন্য ওখানে আমার যে যাবজ্জীবন হবে, সেটা আমি কখনো ভাবিনি। আমি যে ওখানে আটকে যাব, ওখান থেকে আমি কোনোদিনও বেরোতে পারবো না, সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো যাকে আমি যখন বেরিয়ে আসছি, তখন আমাকে মিস্টার শর্মা ঘুরিয়ে দেখাচ্ছেন আর কি, তখন দেখলাম ওখানে শ্রী অরবিন্দের সেল। তো ওটা দেখে আমি একটু থমকে দাঁড়িয়ে গেছি, দেখলাম। তারপরে নেতাজির যেখানে ছিলেন সেই সেলে গেলাম, ফাঁসির মঞ্চ, সেটা দেখতে দেখতে তখন আমি দেখছি যে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। আর ওদের আমি হয়তো ডান্সার বলে বডি ল্যাঙ্গুয়েজটা বুঝি বেশি, মানে জীবনে কিছু নেই সামনে, ওরকম চলাফেরা চলছে, রয়েছে ওরকম। আমার তখনই কেন জানি না ওদের মায়েদের জন্য খুব কষ্ট হলো। কোনো শিশুই তো অপরাধী হয়ে জন্মায় না, মা বাবা দুজনেরই, বাবারা প্রকাশ করে না, মারা করে, এটাই ডিফারেন্স। আমি একটুও জেন্ডার বায়াস না, আমি কোনো জেন্ডারে বিশ্বাস করি না।
আমি ট্রান্সজেন্ডারদের নিয়েও আমি খুব ইনভলভড। আমি ওদের জন্য কতটা করতে পারি আমি জানি না, বাট আমি ওদের হয়ে বলি সব জায়গায়। তাই জেন্ডার বলে আমি কিছু মানি না। তখন আমি ইনস্টিংটিভলি জিজ্ঞেস করলাম মিস্টার শর্মাকে যে আমি কি ছেলেদেরও শেখাতে পারি? তখন উনি বললেন, শেখাবে, আপনার ভয় করবে না? সবাই তো ভয় পায়। আমি বললাম, আমি কেন ভয় পাবো? ওরা সব আমার ছেলে মেয়ের বসে আমাকে কী করবে, কেন করবে? তো ওরা ঠিক আছে, করবে। সেই আমার শুরু। আমি প্রথম থেকেই কোনো দিন ওদের আলাদাভাবে দেখিনি। আমি স্বাভাবিকভাবে যদি আমি বাইরে কোনো ছেলে মেয়েকে নাচ শেখাতাম, যেভাবে ট্রিট করতাম তাই করেছি। হ্যাঁ, আমার একটা জিনিস ওদের দেখে আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েরা যতটা এক্সাইটেড ছিল নাচের ব্যাপারে, ছেলেরা না, ওদের চাপিয়ে দেওয়া হয়েছিল। কারণ আমি শেখাবো বলেছি, আইজি বলেছেন সেখানে বোধহয় পরে জেনেছি যে এরকম 15 জন না 20 জনকে জোগাড় করে নিয়ে আসতে। তো সেরকম তারাও এসছে, তাদের তো কোনো উপায় নেই, এখন উপরের থেকে অর্ডার কাইন্ড অফ এসছে, কিন্তু ওদের কোনো নাচ শেখার শখ ছিল না। আমার সব বললাম না, আমার সব ব্যাপারটাই খামখেয়ালি, কিন্তু পুরো জিনিসটা যা মনে হয় তাই করি, যেটা মনে হলো সেটাই করলাম, যেটা আমি ইচ্ছে করলো না করলাম না। আমাদের জীবনে কোনো অ্যাম্বিশন নেই, কোনো টার্গেট নেই জীবনে, কিন্তু যেটা মনে হয় তখন সেটা করি। এটা কিন্তু আমার বিরাট বড় আশীর্বাদ যে আমার মা বাবা, সেদিন আমার মায়ের জন্মদিন, ওটা আমি লিখেছি যে আমাকে সেই স্বাধীনতাটা আমি পেয়েছিলাম টু বি মাই সেলফ, বা আমি সেভাবেই কারুর স্বাধীনতার উপরে আমি কিছু কোনো দিন চাপিয়ে দিই না, আমার স্টুডেন্টসদেরও না, আমার ছেলে মেয়েদেরও না। তারা তাদের মতো, আমি আমার মতো, ভালো মন্দটা বলে দেব, তারপরে তারা চুজ করবে। দুটো জিনিস তোমাদের প্রথম দিন বলতে চাই। এক হলো, আমি কোনো দিন এই এত বছরে, 18 বছর প্রায়, আমি কোনো দিন ওদের এখন অবধি কাউকে জিজ্ঞেস করিনি যে কেন ওরা ওখানে। দ্যাটস নান অফ মাই বিজনেস। আর তোমাদের যে নাচটা শেখাবো, সেটা তোমরা ভেবো না যে তোমাদের মেয়েদের মতো নাচতে হবে। এটা কারাটে কুংফুর মতো, মার্শাল ডান্স বলে। তা তোরা একটু আশ্বস্ত হলো আর কি। সেই শুরু। তারপরে আস্তে আস্তে আমি ফোক ডান্স শুরু করলাম। বাল্মীকি প্রতিভা কিন্তু আমার প্রথম প্রোডাকশন না। আচ্ছা, তার আগেও তাহলে কিছু ছিল? ডান্সেস অফ ইন্ডিয়া, আমি একটা ব্রাদারহুড বিয়ন্ড বাউন্ডারিজ নাম দিয়েছিলাম। সমস্ত ফোক ডান্স, ভাংরা, ডান্ডিয়া, বাউল, কালারিপায়াটু, মার্শাল ডান্স। এখানে একটা প্রশ্ন করি যে আপনি তো ছেলে এবং মেয়েদেরকে একসঙ্গে করাতে চাইলেন, কিন্তু ওরা কি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করলো যে আবাসিক হিসেবে মেয়েরা আলাদা জায়গায় রয়েছে, হয়তো ছেলেরা আলাদা জায়গায় রয়েছে, তো সেই জায়গায় ওরা কি স্বাচ্ছন্দ্য ছিল সেটাতে? They were more than happy. ওদের তো ভালো লাগারই কথা, কিন্তু আমি তো জানতাম না, আমিও তো নতুন, আমি তো জানতাম না যে এরকম মেয়েরা ছেলেরা একসঙ্গে কিছু করতে পারে না। সেই নিয়ে একটা মানে প্রবলেম দেখা দিচ্ছিল। সেটা যেই মুহূর্তে আমি বুঝেছি, তা যে কোনো কাজ প্রথম করতে গেলে, যে কোনো জিনিস একটা প্রথম যেটা বাঁধন ভেঙে যাই করা যায়, সেখানে কিছু কিছু ধাক্কা আসে। হ্যাঁ, একটা গতিতে চলে, হঠাৎ সেইটাকে একটা অন্য দিকে নিয়ে গেলে সেখানে একটা ভাঙচুর হবে, একটা টার্ময়েল আসে। সেরকম যে আসেনি তা না, কিন্তু আমি কোনোদিনও সেটাতে থেমেও থাকিনি। বা আমি বলবো যে তখন যে অথরিটিরা ছিল, তারা যারা ছিলেন, তারা কখনো আমাকে সেটা বুঝতেই দেননি। আমি ভিতরে যেটুকু ফিল করেছি, কিন্তু সেটা নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি। ওনারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে গেছেন। তখন আমি করলাম কি, যেরকম ডান্ডিয়া কি করে ছেলে মেয়েরা একসঙ্গে করে, তো আমি করলাম কি, মেয়েরা মেয়েদের সঙ্গে, ছেলেরা ছেলেদের সঙ্গে লাইন করে একসঙ্গে আছে, কিন্তু নেই। তুমি তো বাল্মীকি প্রতিভা দেখেছো, ওটা তো আমি আরেকটু তৎক্ষণ আমি আরো জেনে গেছি। কোনোখানে দেখবে না যে মেয়েরা ছেলেরা একসঙ্গে আছে। মেয়েরা উপরে ওই দুটো লেভেলে নাচছে, ওরা নিচে যা করবার করছে, কোনো মেলামেশার ব্যাপার নেই। হ্যাঁ, ততদিন আমি বুঝে গেছি। তারপরের প্রোডাকশন সবগুলো ওরকম ভাবে করা।
যে কারণে মেয়েদের ইয়েতে কি বলে সংশোধনাগারে মেয়েরা আলাদা করে করাই, ছেলেদেরটাতে আলাদা করে করাই, শুধু ফাইনাল কয়েকটা রিহার্সাল তখন ওরা একসঙ্গে করে, কারণ সেই প্রয়োজনটা সবসময় পড়ে না। আমার ছেলে মেয়েরা সাংঘাতিক ডিসিপ্লিন, ইচ্ছে করলেই কিন্তু ওরা পালাতে পারে, কিন্তু ওরা কোনোদিন আমার মাথা নিচু করবে না। সেই কনফিডেন্স আমার আছে, সেটা আমি জোর গলায় সবাইকে বলি, আর সেটা ওরা কিন্তু করে দেখিয়েছে। যখন ফোক ডান্সেস করাচ্ছি না, তখন ওই 20 জনের থেকে 25 জন, 30 জন, 40 জন সবাই জয়েন করতে শুরু করলো। সবার ভালো লাগছে। হ্যাঁ, তা আমি কখনো তো ভাবিনি যে ওরা কোনো অনুষ্ঠান করবে। আর ওরা যখন করতো, কেউ কেউ কবিতা লিখতো বসে, হয়তো তারা নাচে না, অসাধারণ সব কবিতা লিখেছে, কেউ কেউ বসে গান লিখতো, এই লোকগীতি সব বেশিরভাগই খুব সাধারণ ঘরের ছেলে মেয়েরা, অত্যন্ত গরিব গ্রামের, তারা গান লিখতো, কবিতা লিখতো, ডান্ডিয়া বানাতে শুরু করলো, প্রপস বানাতে শুরু করলো। তারপর একদিন এসে একটা আমি ছবি দিয়েছি, আমি বললাম এরকম জানো, এরকম তোমরা যদি কোনোদিনও প্রোগ্রাম করো এরকম ড্রেস পরবে। একজন ছেলে টুক করে একটা বানিয়ে আমাকে দেখালো, বাহ, ওই যে ইয়ের টপটা, গুজরাটি ডান্ডিয়া যে ছেলেদের টপটা, ওই একটা বানিয়ে, আমি তো দেখে একেবারে বললাম না, এটা করতেই হবে একটা প্রোগ্রাম। সে প্রথম ভিতরে একটা হলো, ওরাই সব বানালো, ওরা সব কস্টিউম ওরা বানালো, নিজেরাই বানালো, হ্যাঁ বাহ, সব ওদের বানানো, প্রপস সব ওরা তৈরি করলো। ওরা নিজেরাও জানতো না যে ওদের নিজেদের মধ্যে কি আছে, এত প্রতিভা আছে। ওরা নিজেরাও ভাবেনি কোনোদিনও যে ভিতরে থেকেও যে ওদের ভালো লাগতে পারে, তা ভালো লাগার জায়গা তৈরি হলো। তাই জন্য বলছি যে ওরাও মানুষ, ওদের মধ্যেও যে কত সৌন্দর্য আছে, সেগুলো বোধহয় আমি এগুলো না বললে মানুষের কাছে সেটা পৌঁছবে না। ওই জন্য আমি এখন সবাইকে বলি যে ওই ভিতরে যেটা হচ্ছে, অনেকে আসুক, অনেকে আরও করুক, ওদের সঙ্গে শুধু থাকা না, ওদের বোঝা এবং ওদের দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করানোতে না, ওদের একটা মানসিকতারও একটা পরিবর্তন হয়, সেটা যেন হয়, আমাকে দিয়ে যেন শেষ না হয়ে যায়, হবে না, শেষ হবে না, যেটা শুরু হয় ওটা হয়তো শেষ হয় না, একটা অন্য ফর্ম হয়তো নেবে, সেটাই। কিন্তু এটা আমার, হ্যাঁ, আমার পরেও যেন এটা থাকে একদম। আরে সুন্দর। আচ্ছা দিদি, এইখানে একটা প্রশ্ন করি, যে এই যে কাজটা আপনি ওদের সঙ্গে মিলে করলেন, এটাকে আমরা সাংস্কৃতিক থেরাপি বা কালচারাল থেরাপি বলতে পারি। তো আমরা আজকে যে অনুষ্ঠানে বসেছি আলোচনা করতে, অনুষ্ঠানটির নাম দিগন্ত। আমি এখান থেকে একটা দিগন্তের সন্ধান আপনার কাছ থেকে নিতে চাই, যে ধরুন এই রকম থেরাপি নিয়ে যদি কেউ কাজ করতে চায়, পেশা হিসেবে ভালোবেসেই আসলো যে হ্যাঁ এইভাবে আমি একটা মানুষকে আমি সুস্থ করতে পারবো, তাহলে কি সে করতে পারে, বা সে কিভাবে এগোবে যদি এটা করতে চায়? আমার কাছে এটা ভীষণ কঠিন প্রশ্ন, কারণ আমার কোনো থিওরি নেই। আমার একটাই থিওরি, সেটা হলো ভালোবাসা, আমার আবেগ। ওরা আমার নিজের সন্তানের মতো, সবার জন্য আমি যতটুকু পাই। এমনকি একটা প্রোডাকশন করতে গিয়ে আমি তো কখনো খুব একটা, আমি যে স্পন্সরশিপের জন্য কারোর কাছে চাইতে পারি না। 2-1জনকে যখন বলেছিলাম, প্রথম দিকে শুনেছিলাম, সে আমাকে মুখের উপর বলেনি, কাউকে বলেছে, সে আমাকে বলেছে যে আই এম গ্ল্যামারাইজিং ক্রিমিনালস। এই কথাটা শুনবার পরে আমি কখনো কারোর কাছে কিছু চাইতাম না, কোনোদিনও বলিনি। আমার নিজের গয়না বিক্রি করেছি আমি একটা প্রোডাকশন করতে। হ্যাঁ, একবার হয়ে গেলে তারপরে বাই ইনভিটেশন যারা স্পন্সর করে ডাকে, তারা ওই প্রোগ্রামের খরচাগুলো দেয়, কিন্তু ইনিশিয়াল প্রোডাকশন কস্ট উইচ ইজ ভেরি ভেরি হাই, সেটা তো আমি নিজের থেকেই যা পেরেছি করেছি। তা আমার কোনো থিওরি নেই, কারণ এই কারণে বলছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওরা আলাদা, প্রত্যেকে আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, প্রত্যেকের ক্রাইম আলাদা, প্রত্যেকের মানসিকতা আলাদা। তাই ওটাকে একটা থেরাপি বলে একটা থিওরি বানিয়ে কিন্তু করা যাবে না।
আমার কাছে অনেকে আসে বলে যে একটা থেরাপি আমরা, আমি বললাম যে যদি এটা মেকানিক্যালি বা শুধু একাডেমিক্যালি ভাবো তাহলে কিন্তু এই জায়গাটাতে সেই কাজটা হবে না। দে আর নট ডিপ্রেসিভ নিজেদের পার্সোনাল রিজনের জন্য, ওরা এমন একটা পরিবেশে থাকে যেখানে মানুষের ভালো লাগতে পারে না, তার মধ্যে একটা ভালো লাগার জায়গা তৈরি করা, ওটা কিন্তু একটা ইমোশনাল কানেক্ট না থাকলে পসিবল না। আর হয়তো আমার পক্ষে সম্ভব হয়েছে এটা করবার কারণ আমি একজন মা, সেই জন্য জাস্ট অ্যাজ আ টিচার সেটা সম্ভব হতো না, হয়তো হতো আমি জানি না। মানে দুদিকেরই একটা ভীষণভাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে, আবেগ থাকতে হবে, আবেগ ইমোশন ছাড়াই কাজ হতো না, হবে না। আমি এটা শুধু প্রোগ্রাম করানোর জন্য ওদের গিয়ে রিহার্সাল করালাম আর শেখালাম, ওটাতে উত্তরণ হবে না, একটা অনুষ্ঠান হবে। আস্তে আস্তে হয় নিশ্চয়ই, আরও অনেকে আছে যারা এটা এইভাবেই বা আরও ভালোভাবে ভাবনা দিয়ে করতে পারবে, আই এম শিওর। সেটাই যেন হয়। হ্যাঁ, একদমই তাই। আমরা তো সেটাই চাইবো যে সমাজের পরিত্যক্ত যারা রয়েছেন তারা যেন একটা মূল স্রোতে এসে, কারণ বেরিয়েও তো জীবনটাকে নিয়ে চলতে পারেন। সব প্রোগ্রামের পরে ওদের কথা যখন বলি, আমি হাত জোর করে সবাইকে বলি যে আমরা সবাই কোনো না কোনো ভুল, তো এমন তো না যে আমরা কখনো কোনো ভুল করিনি, হয়তো সেটা আইনত ভুল না বলে আমরা বাইরে আছি, ওরা যেটা করেছে সেটা আইনত ভুল বলে ওরা ভিতরে আছে। কিন্তু আমরা কি বারবার একটা মানুষকে বিচার করব? তারা শাস্তি তো পাচ্ছে, তাই যখন বেরিয়ে আসে আমরা কিন্তু ওদের আবার করে শাস্তি দিই, তাদের গ্রহণ করি না। সেটাই আমি সবাইকে বলি, এভরিবডি, সবারই বোধহয় একটা সেকেন্ড চান্স পাওয়ার অধিকার সবার রয়েছে, আর সেটা যদি আমরা দিতে না পারি সেখানে কিন্তু আমরা ভুল করব। একদমই তাই। হ্যাঁ, আমরা তো এরকম ভুল মনে হয় করেই থাকি। একদম সেটাই। এবারে দিদি আপনার নিজের কথায় আসি। একসময় মিস ক্যালকাটা, তারপরে মিস ইন্ডিয়া, রানার্স আপ, তো এরপরে ভারতনাট্যম, তার সঙ্গে ওডিসি, মানে একটার পর একটা পালক আপনার পাগড়িতে বসেছে একটা করে। তারপরে এসে এই যে এতদিনকার দীর্ঘ পথ চলা, এই দীর্ঘ পথ চলার সঙ্গে আপনার এগিয়ে চলা, আপনার বেড়ে ওঠা, আপনার বড় হয়ে ওঠা, তার কিছু মুহূর্ত যদি আমাদের সঙ্গে মনে হয় যে এইগুলো একটু ভাগ করে নিলে আপনার ভালো লাগবে, সেটা একটু জানতে চাইব। খুব কঠিন, কারণ দেখো এই মে মাসে 25শে বৈশাখ আমার ডান্স স্টেজ পারফরমেন্সের 70 বছর হবে। হ্যাঁ, আর একটা কথাও, চন্দনালোকে এই তখনই শুরু। এই চন্দনালোকের জন্ম বা তার জন্ম হলো চন্দনে চলে যাওয়ার পরে, ওর নামে আমার স্বামী যখন চলে যায় তার নামে স্কুলটা, তারপরে স্কুলটা করলাম। আমি কোনোদিনও নাচ সেভাবে শেখাতে চাইনি, ওই 1 2 3 4 করে। আই লাইক টু কোরিওগ্রাফ। আমি একটা জিনিস তৈরি করতে ভালোবাসি, 1 2 3 4 করে নাচ শেখাতে। যার জন্য আমার নাচের স্কুলে কোনো পরীক্ষা টরীক্ষা নেই, কারণ আমার কম্পিটিশন ব্যাপারটা ভালো লাগে না। নাচটা পড়াশোনায় করতেই হয়, কিন্তু নাচটা তো একটা আনন্দের জায়গা, সেখানেও পরীক্ষা কেন, কি দরকার? যে যার মতো করে শিখবে। কোনো, আমি যে বললাম আমি কারোর উপর কিছু চাপিয়ে দিই না, যে সে তার গতিতে শিখবে। আমার জীবনের এত কিছু হয়েছে, এত কিছু গল্প, যে তো একদিনে শেষ করা যাবে না। কিন্তু ওই যে বললাম যে আমার ওই স্বাধীনতাটা ছিল, আমি কি করতে চাই না করতে চাই। হ্যাঁ, যখন মিস ইন্ডিয়া রানার আপ হলাম সেই সময় প্রচুর বম্বে ফিল্ম থেকে, প্রচুর না হলেও বেশ কিছু অফার এসেছিল, আমি কিন্তু করিনি। আমার কাছে স্টেজটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আমার ওই যে আমি স্বাধীন, ওখানে আমি আমার মতো করে আমার স্টেজটাকে ব্যবহার করতে পারি, যেটা ফিল্মে বিহাইন্ড দ্য ক্যামেরা হয়তো করতে পারতাম। কেন করিনি জানি না, বিকজ ইউ ক্রিয়েট সামথিং।
ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা না, আমার কোনো দিন সেটা টানেনি আমাকে, এখনও না। এখনও এই বুড়ো বয়সে মাঝে সাঝে এক একটা কেউ বলে, কিন্তু আমার কাছে স্টেজটার যে এনার্জি এই কারণ তখন ইটস এ ডাইরেক্ট একটা কমিউনিকেশন অডিয়েন্সের সঙ্গে। ওই যে অডিয়েন্সের পালস, ওদের যে ভাইব্রেশনটা, সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি না বড় পুরস্কার। হ্যাঁ, আর আমি না মানুষের সঙ্গে ভীষণ কানেক্ট করতে ভালোবাসি। ক্যামেরাটা বিকামস আ ব্যারিয়ার। আমার কোনো বাধা, আমার সঙ্গে তোমার কথাবার্তা বা কমিউনিকেশনে মাঝখানে কোনো ব্যারিয়ার আমার ভালো লাগে না। সেটা হয়তো পরিণত বয়সে সেটা বুঝতে পেরেছি, কিন্তু অত কম বয়সে আমার তখন 18 বছর বয়স, সেই সময়ে যে আমার মনে হয়েছে যে আমি স্টেজটাই আমি প্রেফার করি। সেটা এখনও আমার ভাবলে মনে হয় যে হ্যাঁ, কত রকমের প্রলোভন তো ছিল। অনেকে তো করতে চায়, হতে চায়, অনেকে আমার মতো সুযোগ অনেকে পায়নি, কিন্তু আমি সেই সুযোগের হয়তো সদ্ব্যবহার করিনি। কিন্তু আই হ্যাভ নো রিগ্রেটস, আই এম ভেরি হ্যাপি, আই নিড মাই ফ্রিডম। আমরা কি তাহলে কোনোদিন ক্যামেরার পিছনে অলকানন্দা রায়ের ক্রিয়েটিভিটিটা পাবো, সেই আশাটা রাখতে পারি? একটুখানি করেছি, সেটা না অনেক কিছু করবার ইচ্ছে আছে, কিন্তু না আমি ওই দুনিয়াটাকে তো আমি ভালো করে জানি না, তা আমি হয়তো পারবো না ইন দ্য সেন্স কি করতে হয় না করতে হয়। আমি জানি আমার কাছে ছবিটা পরিষ্কার, কিন্তু সেটার জন্য টেকনিক্যাল ব্যাপারটাও আমাকে কেউ নিশ্চয়ই সেরকম কাউকে পাবো যে বুঝে করবে। কিন্তু ওই যে তার সঙ্গে ওই যে শুটিংয়ের সময় যেসব অনেক রকমের থাকে না, ওগুলো আমি জানি না, ওগুলো আমি বুঝবো কি না বা করতে পারবো কি, সেই ভয়েই আমি আর করি না আর কি। কিন্তু মোক্ষগাতি করেছিলাম, আমার একটা প্রোডাকশন আছে, অনেকে সেটা জানে না, ওদের দিয়েই করেছিলাম, আমার সংশোধনাগারের আবাসিকদের নিয়েই। ওটা ফিল্ম আর স্টেজ একসঙ্গে চলে। ওটা সম্রাট অশোকের উপরে। ওখানে কলিঙ্গা একটা ক্যারেক্টার, ওটা একটা চরিত্র, ওটা কিন্তু একটা জায়গা না, খুব সুন্দর ওটা। ওটা ক্ষমা করা নিয়ে, ট্রান্সফরমেশন তো বটেই, চণ্ডাশোক থেকে ধর্মাশোক, সেটাও যেরকম আছে, খুব সুন্দর করে ওটা করা। তা আরেকটা আছে যিশুর উপরে করেছি, যেটা শুধু রবীন্দ্রনাথের গান দিয়ে, সেটা ফিল্ম না, ওটাও স্টেজ। ওটা করেছি, একটা নজরুলের উপর করেছি, গাহি সাম্যেরও গান, সেটা সর্বধর্ম সূত্রপাত হয়ে গেছে। আমরা তাহলে আরো বড় কিছু নিশ্চয়ই পাবো না, বুড়ো হয়ে যাচ্ছি তো। না, আমাদের তো আশা বাড়ছে আপনার কাজে, এবং আশা রাখি যেটা নিশ্চয়ই হবে। জানি। আর এই যে এত বড় একটা কাজ করছেন এবং এখনো কাজ করে চলেছেন, যেহেতু আমরা মহিলাদের আসরে বসে রয়েছি, আমাদের মহিলা হিসেবে অনেক জায়গায় তো আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হই। আপনার এই গোটা জীবনে এত কাজ করেছেন, মহিলা হিসেবে কোথাও কি কোনো সমস্যার সম্মুখীন বা কোথাও হয়তো আরও ভালো লাগা তৈরি হয়েছে, এরকম কি কিছু হয়েছে? না, সমস্যার সম্মুখীন আমি হইনি, মহিলা হিসেবে হইনি। এই কাজটা করতে গিয়ে যদি একজন পুরুষও করতো, তার যেসব অসুবিধা হতো সেটা প্রথম দিকে না বোঝার অসুবিধা আর কি। আমার কোনো অসুবিধা কখনো হয়নি, বরঞ্চ আমি মহিলা বলেই একজন মা হিসেবে সেই সম্মানটা পেয়েছি। তাই আমি বলতে পারবো না যে আমার মহিলার হয়ে আমার কোনো রকম অসুবিধা হয়েছে। তবে হ্যাঁ, আমি ওখানে মহিলাদের যারা মেয়েরা আছে ভিতরে, তাদের কথা আমি বলবো যে এখনো আমাদের সমাজ বেরিয়ে গেলে ছেলেদের যদি বা একটা অ্যাকসেপ্টেন্স থাকে, মেয়েদের ক্ষেত্রে সেটা কঠিন। সবাই সেই অ্যাকসেপ্টেন্সটা পায় না। সবাই ফিরে গিয়ে হয়তো কোনো সাংসারিক ব্যাপারের জন্যই তারা ভিতরে, কিন্তু মেয়েরা অদ্ভুত, ওরা কিন্তু বেরিয়ে গিয়ে সেই সংসারই করতে চায়। এটা একটা আমার কাছে না অনেক রকমের রেভেলেশন আছে। তারপরে যেসব বাচ্চারা থাকে, আমি তাদের কথা না বলে পারছি না, যে বাচ্চারা থাকে মায়েদের সঙ্গে 6 বছর অবধি থাকতে পারে, তারাও তো বন্দি জীবন। একদম। আমি ছোট করে বলছি যে কেন ওদের জন্য আমি ভিতরে স্কুল করলাম,
বাচ্চারা মায়েদের সঙ্গে রিহার্সালে আসতো প্রেসিডেন্সিতে, সঙ্গে রাখতে হয়, বাচ্চাদের রেখে আসতে পারে না। তার মধ্যে একটি বাচ্চা ওখানে জন্মেও ছিল, যে তাদের কথা বলছি আমি। তো রোজ রিহার্সালের পরে একটা আমাদের গল্পের সেশন হতো, ছেলেরা একদিকে বসতো, মেয়েরা একদিকে বসতো, ওই দুয়ে ওরা আমাকে দিদুন ডাকে, মারা ওদের মারা মা ডাকে বলে দিদুন ডাকে, ওই দুজন কোলে বসতো আর আমি ওদের গল্প বলতাম। আর ওদের ফেভারিট গল্প ছিল আমার ছোটবেলা দুষ্টুমির গল্প। তো সেদিন আমার খুব তাড়া ছিল, বাড়িতে লোক এসে বসে আছে, আমাকে বাড়ি যেতেই হবে, বারবার এই একই জিনিস আমি বলছি। হঠাৎ ওই বাচ্চাটি আমার দিকে তাকিয়ে বলছে, দিদুন বাড়ি কি, বাড়ি কোথায়? আমার না এখনো বলতে গেলে আমার একটু লাগে, ভেতর থেকে একটা ভীষণ কষ্ট হয়। আমি না সেদিন বাড়িতে এসে ঘুমোতে পারিনি। সকালে উঠে এডিজি ছিলেন, ওনাকে আমি ফোন করে বললাম যে ক্যান আই কাম এন্ড সি ইউ? বলে হ্যাঁ আসুন। আমি গেছি, আমি বললাম যে ওদের জন্য আমি যদি ভিতরে একটা স্কুল করতে চাই, আপনি আমাকে হেল্প করবেন? বলে শিওর। উনি 1 মাসের মধ্যে একটা গোডাউন ছিল, সেটা ওদের জন্য একটা মানে আপমার্কেট মন্টেসরি স্কুল করলাম আমি। সব আছে, ওদের লাইব্রেরি আছে, ওদের টিভি আছে, ওদের খেলার জিনিসপত্র আছে, ইউনিফর্ম করে দিলাম যাতে ওরা ফিল করে ব্যাগ নিয়ে আসবে, তো টিফিনটা আমাদেরই ভরে দিতাম, ওরা কোথা থেকে পাবে। সেই আমার ওদের নিয়ে ওটার নাম দিলাম আমি হার্ট প্রিন্ট। ওদের মায়েদের ফিঙ্গারপ্রিন্ট আছে ওখানে, আর ওদের হার্ট প্রিন্ট থাকবে, সেই জন্য ওটার নাম হার্ট প্রিন্ট। হঠাৎ একদিন আমি রিয়েলাইজ করলাম যে ওরা কেন বেরোতে পারবে না? ওদের বেড়াতে যাওয়ার জায়গা কোথায় যেন ছিল এতদিন, ওদের মায়েদের সঙ্গে কোর্টে। তারপরে একদিন আমাকে হাইকোর্টে একটা মিটিংয়ে ডাকলো, বললো যে ইফ ইউ ক্যান, আপনি যদি কোনো সাজেশন থাকে, আপনি এত বছর ধরে এইভাবে ইনভলভড, ওদের ভালোর জন্য। আমি প্রথম বললাম যে অন্য অনেক কিছু করবার আছে, তার মধ্যে হলো ট্রান্সজেন্ডারদের জন্য একটা সেপারেট ওয়ার্ড খুব দরকার, নইলে ওরা খুব অ্যাবিউজড হয়। আর বাচ্চারা কেন বাইরে স্কুলে যেতে পারবে না? সব ব্যবস্থা আমি করব, বাট পারমিশনটা তো না পেলে আমি করতে পারবো না, যেটা নিয়ম বা যেটা রুল, তার বাইরে তো আমি যেতে পারবো না। উনি বললেন ইটস এ পয়েন্ট। একদিনে উনি সেই অর্ডারটা দিয়ে দিলেন। আমি ওদের সব বাচ্চারা এখন কিন্তু বাইরে স্কুলে যায়, যারা বেরিয়ে গেছে, আবার যারা নতুন আসছে, ওটা একটা প্রসেসে পড়ে গেছে। ফিউচার হোপ, হোপ ফাউন্ডেশন, এই দুটোতে। একদিন আমি ওদের একটা প্রোগ্রামে যাচ্ছি, তো ওই একটা বাচ্চা আমার সঙ্গে গাড়িতে যাচ্ছে ওদের স্কুলে, যার সঙ্গে আমাকে বলছে, দিদুন তোমার গাড়িটা একটা ছোট্ট গাড়ি, আর তুই কোন বড় গাড়িতে ঘুরে বেড়াস আমাকে বল। তো বলছে কেন? ওই যে বলে একটা প্রিজন ভ্যান দেখাচ্ছে, ওটাতে করে মার সঙ্গে যাই না কোর্টে বেড়াতে। একটা বাচ্চা যে পরিবেশে বড় হয়, যা দেখে, সেটাই ওর পৃথিবী হয়ে যায়। আমি যে এইটুকু করতে পেরেছি, এখন তুমি দেখবে ওরা ইংলিশে কথা বলছে, ওরা রিফাইন্ড বাচ্চা যাদের বলে। আমার এত ভালো লাগে সেটা দেখতে, যে মানে ঈশ্বর যে আমাকে কত দিয়েছেন। দ্যাটস ওয়াই আই ফিল ফরচুনেট। দিদি, আজকে ওই যে সময়ের বেড়াজালে আমাদের তো আটকা পড়তেই হয়, তো আজকে যদি বলি যে এই অনুষ্ঠানে এসে আপনি শেষ কি বলতে চাইবেন শ্রোতাদের উদ্দেশ্যে? শুধু এটুকুই বলবো, আমরা যেন মানুষকে মানুষ হিসেবে দেখি, স্ত্রী পুরুষ বা আমি ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার বলে ধরি না, সবাই মানুষ। ট্রান্সজেন্ডার্স, LGBTQ, সবাই আমরা মানুষ। আমরা সেই মর্যাদাটা যেন দিই। আর যারা সমাজে ব্রাত্য, তারাও মানুষ, তাদেরও যেন সেই মর্যাদাটুকু দিই, আর তাদের যেন একটা আমরা পথ দেখাই। এভরিবডি ডিজার্ভস আ সেকেন্ড চান্স। একদমই দিদি। দিদি, অনেক ধন্যবাদ আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আমাদেরকে। আমি তো চাই সবাই ওদের কথা জানুক, শুনুক, বুঝুক। হ্যাঁ, শুধু জানা বা শোনা নয়, বোঝাটা ভীষণ দরকার। আজকে ছিলেন আমাদের সঙ্গে নৃত্যশিল্পী অলকানন্দা রায়, তার নিজের জীবনের অনন্য অভিজ্ঞতা নিয়ে। আজ তাকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নমস্কার দিদি। অনেক ধন্যবাদ। নমস্কার।